সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ মাহমুদা বেগম, প্রভাষক উদ্ভিদবিদ্যা, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। 2020-21 শিক্ষাবর্ষে নবাগত ছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে বাড়িতে আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে থাকবে। এই মহামারীর কারণে আজ তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাস করার সুযোগ নাই, তবু সরকারের একান্ত চেষ্টায় এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের উদ্যোগে আমরা অনেকদিন যাবৎ অনলাইন ক্লাস করে আসছি। তোমাদের সাথে আজকে প্রথম আমার ক্লাস। সরাসরি ক্লাস হলে ভালো লাগতো, তবে আশা করি শীঘ্রই তোমাদের সাথে আমাদের সশরীরে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের একটি বিষয় আবশ্যিক কিংবা অপশনাল হিসেবে অনেকে হয়তো নিয়েছ, জীববিজ্ঞান বিষয়টি। এটি কি দুইটি পত্রে বিভক্ত, জীববিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তাই না? প্রথম পত্র মূলত উদ্ভিদ বিজ্ঞান আর দ্বিতীয় পত্র হচ্ছে প্রাণী বিজ্ঞান। আমরা একাদশ শ্রেণীতে দুইটি পত্রই পড়াই, অধ্যায়গুলা একটু কমিয়ে দেই। মনে করো জীববিজ্ঞান প্রথম পত্র থেকে আমরা অর্ধবার্ষিকীর আগে 3টা অধ্যায় পড়ি। প্রথম অধ্যায়টা একটু বড়, আর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। আমি মূলত তোমাদের পড়াবো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টি। এছাড়া আমাদের কলেজে আরও 2জন শিক্ষক আছেন। একজন জনাব অপূর্ব কুমার বণিক, উনি পড়াবেন উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়টি তোমাদের, আর আমি পড়াবো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টি। এছাড়া জনাব আফরোজা খানম পড়াবেন তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণী বিজ্ঞান। তোমাদের জন্য আমি 2টা বই নিয়ে এসেছি আজকে। লক্ষ্য করো, এই যে কালার বইটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ডক্টর মোহাম্মদ আবুল হাসান বুক হাউস প্রকাশনী। উনি আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক। আমি ওনার সরাসরি ক্লাস করেছি, ট্যাক্সোনমি ক্লাস করেছি। উনি পড়াতো মূলত শ্রেণীবিন্যাস। আরেকটি বই আমরা সাধারণত পড়াই এই কলেজে, সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর লেকচার পাবলিকেশনসের। এই দুটি বই আপাতত তোমরা কিনো, তারপর ক্লাস সরাসরি হলে তোমাদের সাথে দেখা হলে কিংবা পরবর্তীতে প্রয়োজন মনে করলে আরও বইয়ের নাম বলবো। তবে আপাতত এই 2টা বই তোমরা সংগ্রহ করতে পারবে। এগুলো সব লাইব্রেরিতে সচরাচর পাওয়া যায়। এখন আমরা আসি মূল আলোচনায়। আজকে আমার প্রথম ক্লাস, প্রথম দিন তোমাদের সাথে। জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে আমাদের কোষ বিভাজন বা সেল ডিভিশন। তোমরা নবম দশম শ্রেণীতে কোষ বিভাজন পড়েছো আমি জানি, তবে এখানে আমরা আরেকটু বিস্তারিত পড়ব। তবে আজকে এত বিস্তারিত পড়ব না, প্রথম ক্লাসটি সংক্ষিপ্ত আকারে আমরা নিব। কোষ বিভাজন বা সেল ডিভিশন। তাই না? কোষ কি আমরা সবাই জানি, তাই না? কোষ কি? জীবদেহের গঠন এবং কার্যের একক হলো কোষ। এখন কোষটা বিভাজিত হওয়া কেন প্রয়োজন, বা কোষ কয় প্রকার ভাবে বিভাজিত হয়, এসব আমরা জানবো, তাই না? জীবদেহে কোষ বিভাজন একটি কি মৌলিক এবং অত্যাবশ্যক প্রক্রিয়া, কারণ এর মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি এবং প্রজনন সবই ঘটে। যে প্রক্রিয়ায় জীবকোষের একটি মাতৃকোষ, মানে যে কোষটা বিভাজিত হবে, একটা কোষ থেকে তো 2টি বা 4টি কোষের সৃষ্টি
সৃষ্টি হবে। যে কোষটা বিভাজিত হবে তাকে বলে মাতৃকোষ, আর যে কোষগুলো তৈরি হবে তাদের বলে অপত্য কোষ বা ডটার সেল। এটা হচ্ছে মাদার সেল, মাতৃকোষ। আর অপত্য কোষ বা ডটার সেল, আমি এখানে একটা জিনিস লিখছি, লক্ষ্য করো, একটি কোষ থেকে দুটি বা চারটি কোষ লিখছি কেন, এটা আমি বলবো তোমাদের। এখন আমরা আসি কোষ বিভাজনটি সর্বপ্রথম কে লক্ষ্য করেন, এটা আমাদের জানা দরকার, তাই না? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, WALTER, ফ্লেমিং, FLEMMING, 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক সালামান্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এখন আমরা জানি যে কোষ বিভাজন কত প্রকার, তোমরা নিশ্চয়ই সবাই জানো, তারপর আবার আমরা একটু তো পড়বো। সেটা কি, কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে? 2, মাইটোসিস, একে বলে সমীকরণিক বিভাজন। 3, মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। এই হলো আমাদের 3 প্রকার কোষ বিভাজন, ঠিক আছে? তোমরা সবাই জানো এই 3 প্রকার কোষ বিভাজনের কথা। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এখন লক্ষ্য করো, অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? নিম্ন শ্রেণীর জীব এককোষী, যেমন এমিবা, কিছু শৈবাল, গ্রিন এলগি, নস্ট্রক অ্যানাবিনা, তারপর এককোষী জীবে সাধারণত নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে। আর মাইটোসিস কি, সকল জীব দেহে দৈহিক কোষে জীবে এবং প্রজনন অঙ্গ তৈরির জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মায়োসিস কোথায় হবে? মায়োসিসটা ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষে বা রিপ্রোডাক্টিভ সেলে এবং হ্যাপ্লয়েড জীবে নিষেকের পর জাইগোটে। কেন ঘটে সেটা আমরা পড়ব বিস্তারিত। এখন লক্ষ্য করো, আমরা কি অ্যামাইটোসিস কোষ বিভাজনটা সবচেয়ে সরল কোষ বিভাজন, কোনো প্রকার জটিলতা ছাড়াই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ভাগে বিভক্ত হয়ে একটা কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। আমরা যদি এমন একটা চিত্র অঙ্কন করি, ধরো এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস ভিতরেরটা। এখানে নিউক্লিয়াসটি প্রথমে লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে মাঝখানে বিভক্ত হয়ে যায়, আর কোষটার চারপাশে একটি বৃত্তাকার বা চক্রাকার কাজের সৃষ্টি হয়।
দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে লম্বালম্বি। তারপর এই যে দুইটা কোষ তৈরি হলো, কি দুটো হচ্ছে অপত্য কোষ। এটা কি মাতৃকোষ। এগুলো মোটামুটি আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন। একটি কোষ থেকে কোনো প্রকার জটিলতা ছাড়াই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। ঠিক আছে, কোথায় ঘটে? নিম্নশ্রেণীর জীবে, কত শৈবাল, ইস্ট, ছত্রাকে। এখন আমরা মাইটোসিস কোথায় ঘটে বলেছি, সংখ্যাটা একটু খেয়াল করি। মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে দুইটি কোষের সৃষ্টি হবে। ঠিক আছে, আমি প্রথমে লিখছিলাম সংজ্ঞা বলার সময় একটি কোষ থেকে দুটি বা চারটি, এখন আমরা চারটি ভুলে যাই। একটি কোষ থেকে দুইটি কোষের সৃষ্টি হবে, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম প্রত্যেকটাই একবার করে বিভাজিত হবে এবং মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে অপত্য কোষে। একটি কোষ মাতৃকোষ থেকে যে দুটি অপত্য কোষের সৃষ্টি হবে, ক্রোমোজোম সংখ্যা সেখানে সমান সংখ্যক থাকবে। আমরা কোষ বিভাজন করব, মাইটোসিস কোষ বিভাজন পরবর্তী ক্লাসে, তখন তোমরা ক্লিয়ার হবে। তাহলে এখানে সংখ্যাটা কি দাঁড়ালো মাইটোসিসের? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হবে এবং মাতৃকোষের অনুরূপ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বা গুণাগুণ বিশিষ্ট দুটো অপত্য কোষের সৃষ্টি করবে, তাকে বলে মাইটোসিস। সকল জীবদেহের দৈহিক কোষে মাইটোসিস কোষ বিভাজন হবে। ঠিক আছে, এখন মায়োসিস এর সংজ্ঞাটা আমরা করব। এখানে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হবে। দুইটা ধাপে আসলে মায়োসিস হয়, মায়োসিস 1 এবং মায়োসিস 2। প্রথমত দুইটা হয় মায়োসিস 1-এ, তারপর একটা চিত্র আমরা লক্ষ্য করো যে ধরো 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটি সেল, সেটা প্রথমে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেলে পরিণত হয়ে তারপর আবার একটা ডিভিশন হয়, সেটা মূলত মাইটোসিসের মতো। এই অংশটা হচ্ছে মায়োসিস 1 আর এই অংশটা হচ্ছে মায়োসিস 2। আমরা বিস্তারিত করব, তখন তোমরা আরো ক্লিয়ার হবে। তুমি লক্ষ্য করো এখানে n থেকে দুইটা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষের সৃষ্টি হয়েছে, সুতরাং এটা কি দেখতে মাইটোসিসের মতোই। আর টোটাল অংশটা হচ্ছে আসলে মায়োসিস। মায়োসিসটা দুইটা ভাগে বিভক্ত। প্রথম ডিপ্লয়েড সংখ্যক কোষ থেকে হ্যাপ্লয়েড হয় মায়োসিস 1-এ, তারপর মাইটোসিসের মতো বিভাজিত হয়ে আবার প্রত্যেকটা দুইটা কোষে পরিণত হয়। এই জন্য এই সংজ্ঞাটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, মানে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষের সৃষ্টি হয়। আর এই ক্ষেত্রে নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তাকে বলে মায়োসিস। আমরা যখন মায়োসিস বিস্তারিত করব তখন তোমরা নিজেরাই সংজ্ঞাটা বলতে পারবে, এমনিতেই মুখস্থ আর করতে হবে না। ঠিক আছে, এখন মায়োসিস কোথায় হয় বলেছিলাম, এটা কি সকল মাতৃজনন, মাতৃকোষ বলবে না কখনো, হ্যাঁ, মাতৃজনন কোষ। আবার জনন কোষও বলবে না, জনন কোষ বলতে বোঝায় হ্যাপ্লয়েড, মাতৃজনন কোষ বলবে, তাহলে বোঝা যাবে যে এটা ডিপ্লয়েড সংখ্যক সেল। এছাড়া হ্যাপ্লয়েড জীবে জাইগোটে, যদি জীবটা হ্যাপ্লয়েড হয় তখন জাইগোটে মায়োসিস ঘটবে। কারণ আমি একটু বুঝাই তোমাদের, যেমন ধরো হ্যাপ্লয়েড জীব এটা, এখন এখানে কি মায়োসিস ঘটবে? এখন মায়োসিস গুলি ক্রোমোজোম অর্ধেক হয়ে জীবেরই পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এখানে কি করবে, আগে নিষেধ করবে
ডিপ্লয়েড অবস্থা সৃষ্টি হবে, জাইগোট হবে হ্যাপ্লয়েড জীবটা। এখন এই অবস্থা যদি আবার মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বড় হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, তাহলে জীবের আবার বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে যাবে না? কারণ এখানে n সংখ্যক ক্রোমোজোম ছিল, এখানে এসে 2 আইছে, সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখানে মায়োসিস হবে। লক্ষ্য করেছ? তাহলে জীবটা কি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে, মানে নিজের বৈশিষ্ট্য বজায় রাখতে পারবে। এগুলো আমরা যখন মাইটোসিস মায়োসিসের গুরুত্ব পড়ব তখন তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে? আবার ডিপ্লয়েড জীবে কেন মায়োসিস হয়? দেখো, ডিপ্লয়েড জীব এখন যদি মায়োসিস না হতো তাহলে কি হতো? 4n। এটা সম্ভব? তাহলে জীবটা কি আগের অবস্থায় থাকতো? ধরো আমাদের ক্রোমোজোম সংখ্যা 2n সমান কি 46, এখানে 46, তাহলে এখানে কত হয়ে যেত? 4n সমান 92। তখন মানুষ আর কি মানুষ থাকতো? দৈত্যের মতো হয়তো হয়ে যেত, অন্য জীবে পরিণত হতো, জীবজগৎ ধ্বংস হয়ে যেত। তার জন্য এখানে জনন মাতৃকোষে মায়োসিস হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট হবে। এই গ্যামেট দুইটা তখন ক্রস করে বা নিষেক হয়ে 2n সংখ্যক জাইগোট হবে। এই জাইগোটটা তখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ভ্রূণ হবে। ভ্রূণ থেকে আস্তে আস্তে কি পূর্ণাঙ্গ দেহের সৃষ্টি হবে। তখন জীবটা কি একই রইল না? তার জন্য এখানে মায়োসিস অবশ্যই হতে হবে। জীবের বৈশিষ্ট্য সক্রিয়তা বজায় রাখার জন্য তো মায়োসিসের ফলে জীবের বৈচিত্র্য আসে। নিজস্ব বৈশিষ্ট্য বা কোনো জীব তার নিজস্ব প্রজাতি তার বৈচিত্র্য ভুলে যায় না বা নষ্ট হয় না। এখানে বৈচিত্র্য আসবে শুধুমাত্র, কিন্তু মানুষ অন্য কোনো প্রাণী বা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, অন্য কোনো উদ্ভিদে পরিণত হয়ে যাবে না। ঠিক আছে? এখন আমরা পরবর্তী ক্লাসে পড়ব মাইটোসিস কোষ বিভাজন। তবে এর আগে একটা বিষয় একটু আলোচনা করি অল্প, সেটা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল বলে একটা বিষয় আছে তোমাদের ক্লাসে। এরকম একটা চিত্র দেখবে বইতে। এই অংশটাতে মাইটোসিস, আর এটা হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। এই মাইটোসিস কোষ বিভাজনে যাওয়ার আগে প্রত্যেকটা কোষকে কি প্রস্তুতি নিতে হয়। যদি তোমরা সারা বছর পড়াশোনা করছো, তারপর কি এসএসসি পরীক্ষা দিলে রেজাল্ট হলো একটা অল্প সময়, ঠিক এরকম প্রস্তুতি না নিয়ে তো পরীক্ষা দেওয়া যায় না। ঠিক আছে? তাহলে মাইটোসিস পর্যায়টা 5 থেকে মাত্র 10% সময় ব্যয় হয়, আর এখানে 90 থেকে 95% সময় ব্যয় হয়। এটা আবার 3টা অংশে বিভক্ত, সেটা হচ্ছে G1 বা S দশা। এখানে S দশার অন্য একটা নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন দশা। তোমরা প্রথমত এটা পড়বে। রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হবে, এভাবে 2টা থেকে 4টা তৈরি হওয়া। তারপর হচ্ছে G2 দশা। এই যে চক্রটা বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল PELC 1953 সালে সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। একটি কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী পর্যায়ে যে মাইটোসিস, এটা চক্রাকারে ঘুরতে থাকবে, তাকে বলতেছে কোষ চক্র বা সেল সাইকেল। 2টা ধাপে বিভক্ত, একটা হচ্ছে মাইটোসিস দশা, আর একটা হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতি দশা। মাইটোসিস টাইমটা শুধুমাত্র দেখো 5 থেকে 10% সময়, আর ইন্টারফেসটা 90 থেকে 95% সময়। এখন G1 S দশা এবং G2 পর্যায়ক্রমে হবে। G1 দশাটার সময় হচ্ছে 30 থেকে 40% সময়। এই স্টেজে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। এই সাইক্লিন CDK মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এর সাথে যুক্ত হয়ে বিভাজনকে ত্বরান্বিত এবং গতিশীল করে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের প্রোটিন, ডিএনএ, আরএনএ সিনথেসিস এগুলো হয়। তারপরে দেখা S দশা বা ডিএনএ রেপ্লিকেশন। এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে ডিএনএ দ্বিগুণ হবে বা রেপ্লিকেশন হবে। ডিএনএ রেপ্লিকেশনটা তোমরা প্রথম অধ্যায়ে পড়বা বিস্তারিত। একটা ডিএনএ থেকে 2টা থেকে 4টা এভাবে বাড়তে থাকে রেপ্লিকেশনটা।
যদি ডিএনএ রেপ্লিকেশন না হতো তাহলে কোষ বিভাজনই হতো না। আবার কোনো কোনো কোষ বিভাজনে দেখেন দশাটা জীবন দশায় অনেক সময় আটকে যায়, আটকে গেলে ওই কোষটা বিভাজিত হয় না, আমি কিন্তু এটা ওইভাবে করে থাকি। তারপর এস দশার পর আছে G2 দশা, যেটা মাইটোসিস কোষ বিভাজনে যাওয়ার আগের পর্যায়ে। সেখানে মাইটোটিউবুলস তৈরি হবে, একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোমের প্রস্তুতি সূচনা হবে। সেন্ট্রোজোম সাধারণত মাইটোটিউবুলস তৈরি করে, আর মাইটোটিউবুলসগুলো মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি করে। তোমরা মাইটোসিস যখন পড়বা তখন আবার বুঝতে পারবে যে স্পিন্ডল ফাইবার কোথায় তৈরি হয়। কোনো কোনো কোষ এই স্টেজে এসে থেমে যায়, মাইটোসিসে আর যায় না। এই পুরা ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়টা যদি সম্পূর্ণ হয় তখনই কোষটা মাইটোসিস কোষ বিভাজনের জন্য কি প্রস্তুত হয়। আবার ইন্টারফেস দশা চলে, মাইটোসিস হয়, আবার ইন্টারফেস এভাবে চলতে থাকে, মানে দুইটা মাইটোসিসের মাঝখানে একটা ইন্টারফেস স্টেজ থাকবে। বিজ্ঞানী হাওয়ার্ড পেল্ট সর্বপ্রথম এটা আবিষ্কার করে যে কোষ বিভাজন। এখন কোষ সেল সাইকেল বা কোষ চক্র, ঠিক আছে। এখন কোষ চক্র যদি না হতো তাহলে কি হতো? কোষ বিভাজনই তো হতো না, কারণ কোষ চক্রে ইন্টারফেস স্টেজে কি কোষ প্রস্তুতি নেয়। এককোষী বা বহুকোষী জীব বংশবৃদ্ধি হতো না। কোষ চক্রে ইন্টারফেসের প্রস্তুতির কারণে মাইটোসিস হয়, তাই না? আর মাইটোসিসের ফলে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে এবং প্রজনন অঙ্গ তৈরি এবং ক্ষয়পূরণ হয়। এটা মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানবে। প্রতিটি জীব স্বাভাবিক কোষ চক্রে ওই জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে আবার অস্বাভাবিক কোষ বৃদ্ধি আছে। তোমরা মাইটোসিসে আমরা পড়বো, দেখবা অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে ক্যান্সার, টিউমার ইত্যাদি হয়। এগুলো আমাদের কোষ চক্র, ঠিক আছে। আজকে তাহলে এ পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা মাইটোসিস কোষ বিভাজন করব। তোমরা নিচের ক্লাসে ওটা পড়ে এসেছো যদিও, তবু আমরা সুন্দর করে বিস্তারিত চিত্র এঁকে করব।